গত এক মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের লেনদেন কমেছে প্রায় ৬০%। শুধু তাই নয়, ২৫ কোম্পানিতে থাকা শেয়ার বিক্রির বিপরীতে বাজার থেকে বের হয়ে গেছে ১৬৫ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও যুদ্ধের কারণে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আস্থা বাড়ায় অন্যদের, কিন্তু আওয়ামী সরকারের শেষ সময়ে ধীরে ধীরে কমতে থাকে সেই অংশ। তথ্য বলছে ২০২২ সালে নিট বিনিয়োগ কমে প্রায় ২,০০০ কোটি টাকা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও কাজ হয়নি খুব একটা, এমনকি আস্থা বাড়েনি নতুন সরকার আসার পরও। ডিএসসির তথ্য বলছে, ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ছিল ৬৬৩ কোটি টাকা, অথচ মার্চে তা নেমে আসে ৩৫০ কোটির নিচে। ফলে মাসের ব্যবধানে তা কমে ৫৯%। এছাড়া এক মাসে ২১৫ কোটি টাকা শেয়ার বিক্রয়ের বিপরীতে কেনা হয় মাত্র ৫০ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকার বদল হলেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের, ফলে এখনও তারা ঘুরপাক খাচ্ছেন অনিশ্চয়তার বৃত্তে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা অনিশ্চয়তা আছে এবং অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ করে না, বিদেশি বিনিয়োগকারী তো করেই না। ২ নম্বর হচ্ছে, আমাদের গত ২ বছরে একটা হেভি টাকার অবমূল্যায়ন হয়েছে। তো টাকা, ডলারের দাম যখন বাড়ে আর টাকার দাম যখন অবমূল্যায়ন হয়, সেই পরিস্থিতিতে ডলার দিয়ে এখানে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে যখন টাকাটা ফেরত দিয়ে যাবে কম টাকা পাবে। সুতরাং যখন টাকা অবমূল্যায়ন হয়েছে, তখন বিদেশি বিনিয়োগকারী এখান থেকে করবে না, এবং যারা করেছে তারা দ্রুত চলে যেতে চেষ্টা করবে। তথ্য বলছে, এক মাসে সবচেয়ে বেশি অর্থ বের হয়ে গেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ থেকে, প্রায় ৭৬ কোটি টাকা। এছাড়া ব্র্যাক ব্যাংক থেকে ৩৪ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ৩২ কোটি ও গ্রামীণফোন থেকে বিদেশি বিনিয়োগ বের হয়েছে ২৯ কোটি টাকা। তালিকায় রয়েছে রেনাটা, সিটি ব্যাংক ও বিএটির মতো কোম্পানিও, যার পেছনে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতিকে দুষছেন বিশ্লেষকরা। এখন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এরপর যুদ্ধ শুরু হলো, তেলের মূল্য বাড়তেছে, হিউজ সাবসিডি দিচ্ছে। তো আমাদের পক্ষে তো আমি খুব বেশি কিছু ফ্যাক্টর দেখি না। বিদেশিরা আসবে, যাবে, আবার আমাদের ইকোনমি চাঙ্গা হয়, আবার আমাদের ভালো কোম্পানির সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে। লিস্টেড 3 ক্যাটাগরি কোম্পানিকে আমরা আইডেন্টিফাইড করেছি। তো এখন সেগুলো শুধু মানে এক্সিকিউট করা, লিস্টিংয়ে আনা। এরপরেও যদি বলেন, একটা ওভারঅল বাংলাদেশের সার্বিকভাবে যে ওভারঅল মার্কেটটা, এর উপর সবারই একটা আস্থার অভাব আছে। দায়িত্ব নিয়ে অনিয়ম ও কারসাজি বন্ধের ঘোষণা দেন অর্থমন্ত্রী, কিন্তু তার প্রতিফলন নেই বাজারে। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। দিন যতই যাচ্ছে, জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি, বিশৃঙ্খলা ততই বাড়ছে। আগে অপেক্ষার সময় ঘন্টায় মাপা গেলেও এখন তা গড়িয়েছে দিন অবধি। এ থেকে দ্বন্দ্ব, সংঘাতেও জড়িয়ে পড়ছেন অনেকে। দুর্ভোগ কমাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর পক্ষে পাম্প মালিক, গ্রাহকরা বলছেন, প্রয়োজনে দাম সমন্বয়ের কথাও। রাকিব হোসেনের রিপোর্ট। জ্বালানি তেলের গ্রাহকরা কখনো চড়াও হচ্ছেন ফিলিং স্টেশনের কর্মীদের ওপর, আবার কখনো নিজেরাই জড়িয়ে পড়ছেন দ্বন্দ্ব সংঘাতে। গতকাল রাজধানীর ইসিবি চত্বর এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনে 2 জন গ্রাহককে ছুরিকাঘাত করেন অন্য কয়েকজন। মূলত অসহনীয় ভোগান্তি থেকেই এমন বিশৃঙ্খলার শুরু। খাওয়া, থাকা, ঘুম সবই রাস্তায়। 33 ঘন্টা যাবত এই রাস্তার মধ্যে পড়ে আছি। হাতাহাতি এই নিয়ে হয়েছে। আমি বলছি, ভাই আমি সিরিয়াল অনুযায়ী আমি তেল নিব। সে বলছে, আমি আপনার এই জায়গাতে খেতে দিব, আমার ডিউটি এই জায়গায়। আমি বলছি, আমার ডিউটি এই জায়গায়, আপনি আমার তেল নিতে দিতে হবে। পাম্পে আসার পর যখন দেখতে তেল শেষ, তেলটা পাচ্ছে না, তখন এই উত্তেজিত হয়ে যায়, মব সৃষ্টির মতো করতেছে। আমরা প্রতিদিন পুলিশ প্রোটেকশন নিচ্ছি ক্যান্টনমেন্ট থানা থেকে, কিন্তু পাবলিকের একটা টেন্ডেন্সি হয়ে গেছে পুলিশকে না মানার। এখানে প্রথম ঘুষাঘুষি হয়েছে, পরে মনে করেন যে ছুরি দিয়ে হাতের মধ্যে ফুস মারছে। পরে কর্মীটোলা গেছিল, কর্মীটোলাতে রাখে নাই, পরে ঢাকা মেডিকেলে নিয়েছে। জ্বালানি বিভাগের তথ্য মতে গেল 1.5 মাসে উদ্ধার করা হয়েছে 5.5 লাখ লিটার
অবৈধভাবে মজুত করা তেল। এই বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ আছে পাম্প সংশ্লিষ্টদের বিরুদ্ধেও। এমন পরিস্থিতিতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পক্ষে গ্রাহক ও মালিকরা। বর্তমানে আমাদের পাম্পে যে দীর্ঘ লাইন, যদি একজন সার্জন এখানে নিযুক্ত থেকে প্রতিটা গাড়ির পেপারস চেক করে, সেই ক্ষেত্রে আমাদের এই লাইন অর্ধেকের বেশি কমানো সম্ভব। যাদের হুন্ডার লাইসেন্স আছে, গাড়ির লাইসেন্স আছে, তাদের তেল দেওয়ার দরকার। অরিজিনাল কাগজ করে তেল দিল, অরিজিনাল কাগজ না দেওয়ার জরিমানা করলো, এক গাড়ি আলাদা আর এত ভোগান্তি হয় না। বিশ্ববাজারে প্রতিনিয়ত দাম সমন্বয় হলেও দেশে ভোক্তা পর্যায়ে স্থিতিশীল অকটেন, ডিজেল ও পেট্রোলের দর। কিন্তু এসব জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের বেড়েছে ব্যয়, অপচয় হচ্ছে কর্মঘণ্টা। রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এমন অবস্থায় সমন্বয় করে পরিস্থিতি সামাল দেওয়ার দাবি তাদের। 5 টাকা 10 টাকা যদি বাড়ায় দেয়, অকটেন যা আছে দেখবেন যে সবাই ছেড়ে দিছে। 11-12 ঘন্টা যুদ্ধই করছি আমরা, যুদ্ধ হিরারে লাগছে, মাগার আমরা পাম্পে এসে যুদ্ধ করতেছি। কোনো মালিকরা আমাদের জিজ্ঞেস করে না খাইছে কি খাই নাই, না খেয়ে দিয়ে আসি, নিজের টাকা দিয়ে 400-500 টাকা পর্যন্ত শেষ হয়ে গেছে। এটা নিজে পকেট দিয়ে গেছে, কোনো মালিকরা দিয়ে যায়নি। অকটেন পেট্রোলে চালিত যানবাহনের সিংহভাগই ব্যক্তিগত এবং বিলাসবহুল গাড়ি, আর ডিজেলের চাহিদা বেশি গণপরিবহন, মালবাহী যানবাহন এবং কৃষিকাজে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে তহবিল যোগান দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসি। ওয়াশিংটনে এক বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে জেপি মর্গান সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। রুহুল আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার তৃতীয় দিনে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠক করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসির প্রতিনিধিদের সঙ্গে। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংকসহ বেশ কিছু খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সংস্থাটি। বাংলাদেশ টাকার ডেপ্রিসিয়েশনের কারণে তো অনেক বিজনেস হাউস, অনেকেই ক্যাপিটাল ইরোশন হয়েছে। এটা আছে, গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টও বন্ধ আছে, ব্যাংকিং সেক্টরে একটা বড় ডেফিসিট আছে, যারা ব্যাংকগুলো বিভিন্নভাবে তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এইগুলোর সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট দিয়েছে। অর্থমন্ত্রী জানান, দুর্বল ব্যাংকগুলোতে আইএফসি বিনিয়োগ করলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। ভালো অ্যামাউন্ট একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে গ্যারান্টি দিয়ে, এবং প্রাইভেট সেক্টরে যাদের যেসব কোম্পানিতে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে তাদেরকে কি সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে গভর্নমেন্ট যেগুলো প্রজেক্ট বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায়, বিগ অ্যাসেট, এগুলোকে রিভাইভ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলোকে কিভাবে রিভাইভ করা যায়। একই দিনে অর্থমন্ত্রী বৈঠক করেন প্রভাবশালী মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের কর্মকর্তাদের সঙ্গেও। আলোচনা হয় পুঁজিবাজার উন্নয়ন প্রসঙ্গে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, ইনক্লুডিং বন্ড সহ কিছু। জেপি মর্গানের এখানে বাংলাদেশে অংশগ্রহণ করা হচ্ছে, এটা সিগন্যাল, একটা গ্লোবাল সিগন্যাল। এটা যে জেপি মর্গান যখন বাংলাদেশে ইনভলভ হয়, তো ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে একটা মেসেজ দেয় এটা। তো আমরা আশা করছি জেপি মর্গানের সাথে আমাদের আগামী দিনে কিছু প্যাকেজিং করা সম্ভব হবে। এটা আলাপ আলোচনার বিষয়, সিদ্ধান্তের বিষয়, এবং জেপি মর্গানের আসার কারণে আরো অনেকেই এখানে ইন্টারেস্ট নেবে। বসন্তকালীন সভায় এদিন বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের মুখোমুখি হন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে ঝুঁকিতে এশিয়ার কিছু দেশ। রুহুল আমিন, ৭১, ঢাকা। এখন থেকে একজন এজেন্টের কাছে মিলবে মোবাইল ব্যাংকিংয়ের সব সেবা। এটি বাস্তবায়নে হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই সেবা চালু করবে পে স্টেশন নামের একটি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। সময়ের সাথে জনপ্রিয়তা ও গুরুত্ব বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে। এছাড়া ক্যাশলেস লেনদেনও বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এসবের জন্য একাধিক এজেন্টের সহায়তা নিতে হয় গ্রাহকদের, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তবে এবার সেই প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন উদ্যোগে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করবে পে স্টেশন নামে একটি প্রতিষ্ঠান। আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে জৈতুন বিজনেস সলিউশন। সব ধরনের এমএফএস সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, পিএসপি, পিএসও সবাই ওখান থেকে সেবা নিতে পারবে, কানেক্ট করতে পারবে এবং গ্রাহকরা সেখান থেকে সেবা পাবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি যে যখন প্রতিটা সার্ভিস প্রোভাইডার তার নিজস্ব একজন এজেন্ট বসিয়ে কাজ করে, সেটা সবসময় ইকোনমিক্যালি ভায়াবল হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেট 42 কোটির বেশি। আর নতুন সেবার প্রযুক্তিগত নিরাপত্তায় দেওয়া হচ্ছে বিশেষ নজর। প্রতিটি লেনদেনে থাকবে 2 স্তরের ওটিপি, পিন ও বায়োমেট্রিক। বাধ্যতামূলক করা হয়েছে পরিচয় যাচাই, ফি তালিকা প্রকাশ এবং গ্রাহক সেবা। আমার সেলটাও ভালো হইতো, বা সেলস অগত্যা সেলসের টার্গেট থাকে, এই কারণে আর কি আমার নগদ আর রকেট নাই, শুধু বিকাশটাই আছে। তো এটা যদি নগদ থেকে বিকাশ বা বিকাশ থেকে রকেট এইভাবে সিস্টেমটা চালু হতো তাহলে হয়তো আমার সুবিধা হতো। নগদে টাকা উঠাইতে গেলে আমাদের অনেক দূরে যাইতে হয়রানি হইতে হয়। এখানে বিকাশ, আমাদের বিকাশে টাকা বেশি চার্জ কাটতেছে, নগদ একটু কম কাটে। বাংলাদেশ ব্যাংক এই এজেন্টদের হিউম্যান এটিএম হিসেবে গড়ে তুলতে চায়, যা ভূমিকা রাখবে প্রান্তিক পর্যায়ে লেনদেন সহজ করতে। 3 ধাপে যাচাই বাছাইয়ের পর দেয়া হবে লাইসেন্স। এটা বেসিক্যালি একটা থার্ড পার্টি একটা আউটসোর্সিং আর কি জিনিসটা, একটা কোম্পানি আরেকটা কোম্পানির মাধ্যমে কিভাবে আমরা এটা করতে পারি। তো হোয়াইট লেভেল এজেন্সির এই বিষয়গুলো আমরা এখন ধারণা দেওয়া হয়েছে। বর্তমানে এটার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা 2টো পাইলটিংয়ের আবেদন এগুলো পর্যালোচনা করা হচ্ছে। একটা বাংলাদেশ ব্যাংকের একটা পরিকল্পনা রয়েছে একটা এই সংক্রান্ত একটি গাইডলাইন্স দেওয়া। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিয়মিত অডিট তদারকির মাধ্যমে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলেই বাতিল হতে পারে লাইসেন্স। কাস্টমার এডুকেশনের প্রয়োজন আছে। এইটা যদি যারাই অপারেটর হয় তারা যদি এটার দায়িত্বটা নিয়ে নেয় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমরা যেমনটি টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিকাশ, নগদ, রকেটের সাথে খাপ খাইয়ে নিয়েছি, এইটাও আমরা খাপ খাইয়ে নিতে পারবো। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাড়বে ডিজিটাল লেনদেন, গতি পাবে গ্রামীণ অর্থনীতি। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। বর্তমানে শহরের 76% মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামে তা মাত্র 44। বিবিএসের এক জরিপে এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয় উচ্চ মূল্যের কারণে ইন্টারনেট সেবা নিতে পারেন না গ্রামের অধিকাংশ মানুষ। বলা হয় দেশের 88% মানুষ মোবাইল ব্যবহার করেন, এর মধ্যে নিজের ফোন আছে 64%, আর কম্পিউটারের ব্যবহার সীমাবদ্ধ 11.5%। ইন্টারনেট দক্ষতা জরিপে দেখা যায় যে 84% ব্যবহারকারী কপি পেস্ট করতে পারেন, যার বড় অংশই খুঁজেন সরকারি চাকরি আর খেলাধুলার খবর। মোবাইলটা আসলে এখন হচ্ছে পকেট আকারের একটা বিশ্ব। যে অ্যাক্সেসিবিলিটিটা এটা একটা বড় কনসার্ন। আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইড, যে এটা শুধু শহরে গ্রামে, আবার পুরুষ মহিলার মধ্যে হচ্ছে, উন্নত অনুন্নত দেশের মধ্যে তো হচ্ছে। ইনস্টিটিউশন পর্যায়ে আইসিটির ব্যবহার কতটুকু সেটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে সারা বাংলাদেশের আইসিটির চিত্রটা ফুটে তুলবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের আইসিটির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটার টুলস হচ্ছে সার্ভে। সেই সার্ভেটা যদি এই বছরের মধ্যে হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশের আইসিটির ইউজ আমরা জানতে পারবো। ইরান যুদ্ধ বন্ধে তেহরানের নানা শর্তের মধ্যে অন্যতম $100 বিলিয়ন বাজেয়াপ্ত সম্পদ অবমুক্তকরণ। আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে শুরুতে ছাড়তে হবে অন্তত $6 বিলিয়ন, যাতে ঘুরে দাঁড়াতে পারে দেশটির ভঙ্গুর অর্থনীতি। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন দেশে আটকে আছে ইরানের সম্পদ, জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ইরান যুদ্ধবন্ধে একে অপরকে নানা শর্ত জুড়ে দেয় তেহরান, ওয়াশিংটন, যার মধ্যে অন্যতম পৃথিবীর বিভিন্ন দেশে ইরানের বাজেয়াপ্ত সম্পদ অবমুক্তকরণ। তা আবারও জোরালোভাবে উঠে আসে ইসলামাবাদের আলোচনায়। যদিও বাজেয়াপ্ত সম্পদের সঠিক পরিমাণ স্পষ্ট নয়, বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে $100 বিলিয়ন বেশি, যা ইরানের হাইড্রোকার্বন বা জ্বালানি থেকে বাৎসরিক আয়ের প্রায় 3 গুণ। যুদ্ধবিরতি আলোচনায় ইরানের দাবি, আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে অন্তত $6 বিলিয়ন ছাড় দিতে হবে।
ইরানের জব্দ করা সম্পদ কোথায় কোথায় রয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও গণমাধ্যমের তথ্যমতে যার বেশিরভাগই চীনে, সংখ্যার হিসেবে যা অন্তত $20 বিলিয়ন। এছাড়া ভারতে 7, ইরাকে ও কাতারে 6, যুক্তরাষ্ট্রের জব্দ করা সম্পদের পরিমাণ প্রায় $2 বিলিয়ন। এর বাইরেও জাপানে প্রায় $1.5 বিলিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রয়েছে আরও $1.5 বিলিয়ন সম্পদ। বিশেষজ্ঞদের মতে ইরানের বাজেয়াপ্ত সম্পদ দেশটির মোট জিডিপির প্রায় 1/4, যা ফেরত পেলে ঘুরে দাঁড়াতে পারে দেশটির ভঙ্গুর অর্থনীতি। নিয়ন্ত্রণে আসবে সাম্প্রতিক মুদ্রাবাজারের অস্থিরতাও। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মির ঘটনায় শুরু হয় নিষেধাজ্ঞা। পরে পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির কারণে যা আরও কঠোর হতে থাকে। এতে বিভিন্ন দেশে আটকে যায় ইরানের তেল বিক্রির টাকা। দীর্ঘ 47 বছরের নিষেধাজ্ঞায় তেল রপ্তানি সীমিত হওয়ার পাশাপাশি কমতে থাকে বিদেশি বিনিয়োগ। এতে চরম সংকটে পড়ে ইরানের অর্থনীতি। দিনে দিনে বাড়তে থাকে মূল্যস্ফীতি, কমতে থাকে স্থানীয় মুদ্রা রিয়ালের মান, যাকে কেন্দ্র করে ডিসেম্বর ও জানুয়ারিতে বড় ধরনের বিক্ষোভ শুরু হয় দেশটিতে, যা পরে শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয়। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।